সমস্যা ও তার প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে আমি ডাক্তার নূর বাবুশা জাহান আপনাদেরকে প্রতিবারের মতন এবারেও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সাধারণত স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও তার প্রতিকার নিয়েই কথা বলে থাকি। আর আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো বন্ধ্যাত্ব, তার কারণ ও চিকিৎসা। আর এই বিষয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার। বন্ধ্যাত্ব আসলে কী? বন্ধ্যাত্ব শরীরে প্রজননগত একটি অসুখ হিসাবেই চিহ্নিত। একটি দম্পতির গর্ভধারণে অক্ষমতাই হচ্ছে বন্ধ্যাত্ব। বর্তমানে অনেক নারী পুরুষই অর্থাৎ অনেক দম্পতিরাই এই সমস্যায় কিন্তু ভুগছেন। তারা জানেন না কোথায় যেতে হবে কিংবা কার কাছে গেলে বা ভালো চিকিৎসা পাওয়া যাবে। আর এসব বিষয় নিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান আলোচনা করব। আরেকটু জানিয়ে রাখি যে আমরা অনেকেই জানি যে বন্ধ্যাত্বের দায় বুঝি শুধু নারীরই। বন্ধ্যাত্বের দায় শুধু নারীরই না, বন্ধ্যাত্বের কারণ হিসাবে পুরুষ এবং নারী উভয়কেই চিহ্নিত করা হয়ে থাকে। আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব এবং তার আগে বলে নিতে চাই যে আমাদের স্ক্রলে দেখানো যে নাম্বারে আছে সেটাতে ফোন দেবেন অথবা গ্লোবাল টিভি হেলথ ফেসবুক পেজে প্রশ্ন করবেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বন্ধ্যাত্ব নিয়ে একটু আলোচনা করা। তো আমি প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে বন্ধ্যাত্বটা আসলে কি এবং কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ তোমাকে। বন্ধ্যাত্ব বলতে আমরা সোজা বাংলায় যেটা বলি বাচ্চা না হওয়া। জি। একজন মানে আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের মধ্য থেকে সৃষ্টি এগোয়। জি। তো সৃষ্টি এগোনোর যে ধারাটা সেটি হচ্ছে যে ফ্যামিলি, একটা বংশ পরম্পরায় রক্ষার যে দায়িত্বটা। তো অনেক সময় দেখা যায় যে অনেক দম্পতির 6 মাস 1 বছর বিয়ে হওয়ার পরও তাদের সন্তান আসছে না। তো সন্তান না আসার যে ব্যাপারটা সেটাকে আমরা সোজা বাংলায় যেটা বন্ধ্যাত্ব বলে থাকি। ম্যাডাম, এর কি কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে কি না, যে আমরা কতদিন আসলে একজন দম্পতি একসাথে থাকলো তারপরেও তাদের বাচ্চা হলো না, তখন আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? আচ্ছা, এটা সংজ্ঞাটা হচ্ছে যে সাধারণত আমরা বলে থাকি যে 30 বছরের নিচে যাদের বয়স, জি, ধরো তাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর ওরা চেষ্টা করলো বাচ্চা নেওয়ার জন্য। চেষ্টা মানে হচ্ছে যে সেই দম্পতিকে জানতে হবে তারা কখন সহবাস করলে অথবা মাসের কোন সময়টাতে মেয়েদের ফার্টিলিটি থাকে, সেই ডিম্বাণুটা ফুটে, হ্যাঁ সেই নলেজটা আছে। এরকম কোনো কাপল যদি থাকে ওরা 1 বছর চেষ্টা করছে কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব প্রবলেমের আওতায় ভুগছে সেটা বলতে পারি। আর যদি 30 বছরের পরে 6 মাস, আমরা বলব 30-এর পরে যাদের বয়স তাদের 6 মাসের বেশি আসলে দেখা উচিত না। তাহলে 30-এর আগে 1 বছর চেষ্টা করার পর যদি বাচ্চা না হয় এবং 30-এর পরে যদি 6 মাস চেষ্টা করার পর বাচ্চা না আসে, তখনই তাদেরকে চিন্তা করতে হবে এবং তখনই তাদের আশেপাশে যে গাইনি বিশেষজ্ঞ ডক্টর থাকে তাদের সাথে খোলামেলা কথা বলতে হবে এবং বাচ্চা না হওয়ার যে কারণগুলো সেগুলো জানতে হবে। এবং আমি যেটা বললাম যে বাচ্চা কখন হয়, মেয়েদের ফার্টিলিটি কখন থাকে, সেই নলেজটা কিন্তু খুব দরকার। কারণ এই নলেজটা যদি একটু দিতে, যে আমরা তো রেগুলার চেম্বারে রোগী দেখি, তো আমি এরকম অনেক কাপল পেয়েছি যে ওরা আসলে জানেই না যে কোন সময়টা থাকলে বাচ্চা হবে। তো এটা খুব একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। যে আমরা যেটাকে বলি যে টাইমড ইন্টারকোর্স, প্রথমে আমরা আসলে প্রাথমিকভাবে এই থেকে সেটাই দিয়ে থাকি। ম্যাডাম, এটা একটু যদি বিশদ বলতে। আমরা যেটা বলি মেয়েদের আসলে মেয়েদের তো মাসিক হয়, মাসে মাসে মাসিক হয়। আমরা বলি যে মেয়েদের 2 দিকে 2টা ডিম্বাশয় থাকে, যেখান থেকে একটা করে ডিম রিলিজ হয় এবং এক মাসে এক এক দিক থেকে আসে, এই মাসে এই দিক থেকে, ওই মাসে ওই দিক থেকে। তো এরকম করে মাসটা চলতে থাকে। সাধারণত আমরা 30 ডেজ অথবা 28 ডেজ বলতে পারি, 28 দিনে একটা সাইকেল হয়। সেই সাইকেলটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। যেদিন মাসিক হবে সেই দিনটাকে আমরা মাসিকের প্রথম দিন হিসাবে কাউন্ট করি। তাহলে মাসিকের প্রথম দিন থেকে 10তম দিন পর্যন্ত সাধারণত ওই সময় প্রেগনেন্সি হয় না, ওটাকে আমরা ইনফার্টাইল টাইম বলি। মাসিকের 11তম দিন থেকে 20তম দিন পর্যন্ত এটা হচ্ছে আমরা বলি যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের জন্য গোল্ডেন টাইম। এই সময় কিন্তু প্রেগনেন্সিটা হয়। আবার শেষের যে 21তম থেকে 30তম দিন সেই সময় কিন্তু প্রেগনেন্সি হয় না।
তো এই নলেজটা কিন্তু অধিকাংশ কাপলের থাকে না, আমি দেখেছি। আর থাকলেও হয়তো এখন তো আসলে আমরা দেখি আমরা সবাই শিক্ষিত হয়ে গেছি, আমাদের মেয়েরা বাইরে কাজ করছে, ছেলেরা বাইরে কাজ করছে, ট্রাভেল খুব বেশি করছে। দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু আমি যখন বলি আপনি পিছনে ফিরে তাকে চিন্তা করেন, ভাবেন যে আপনাদের কনজুগাল লাইফটা কেমন ছিল, তখন কিন্তু ওরা সারেন্ডার করে যে হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, আমাদের তো ওভাবে আসলে খেয়াল করে থাকা হয়নি। হয়তো 10 থেকে 20 ডেজ যেটা আছে সেই সময় হয়তো তার হাজব্যান্ডের সিঙ্গাপুরে কোনো ট্যুর ছিল, অথবা ওয়াইফের হয়তো কোনো ফিল্ড ওয়ার্ক ছিল, সে সময় খুব এক্সস্টেড ছিল। তো এই জিনিসগুলো কনসিডারেশনে আনতে হবে। প্রথম একজন যে কমপ্লেন নিয়ে আসলো আমাদের চেম্বারে যে বাচ্চা হচ্ছে না, আমরা ঝাঁপিয়ে পড়ে সব ইনভেস্টিগেশন দেবো, মেডিসিন দেবো, তা না। ইনফার্টিলিটির সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে পেশেন্টদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, 2 মিনিট কথা বলে কিন্তু কোনো ইনফার্টিলিটির সলিউশন করা যায় না, কারণ অনেক কিছু তাকে জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আবার অনেকের হাজব্যান্ডই থাকে না, এমনও পেশেন্ট আমি পেয়েছি হাজব্যান্ড থাকে বিদেশে, তার বাচ্চা হচ্ছে না, সে এসে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে। তো ওইটাও আমাকে শুনতে হবে যে হাজব্যান্ড আসার যে ফ্রিকোয়েন্সি সেটা কত, তারা মিট করছে কিনা, এই সবগুলা জিনিস কিন্তু মিটিং টাইমটাও তাহলে মিটিং টাইম। হ্যাঁ, এটা আরেকটা জিনিস আছে, আমি মেয়েদেরকে বলি সবসময় আমার কাছে যারা আসে, যে মেয়েদের বডি কন্ট্রোল হয় মাথা দিয়ে কন্ট্রোল হয়। তার মানেটা কি? তাকে সবসময় তার পারিপার্শ্বিক অবস্থা ভালো আছে কিনা, সে সাউন্ড কিনা, সাউন্ড বলতে তার মানসিক কোনো সাউন্ড কিনা, হ্যাঁ মেন্টালি সাউন্ড কিনা, মানসিক কোনো প্রবলেম আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ে হয়েছে 5 মাস 6 মাস, মানে তাদের দুজনের জানা চিন্তা বাচ্চা নিয়ে, আশেপাশের মানুষের চিন্তা বেশি। তখন হয় কি একটা প্রেশার দিতে থাকে যে এতদিন হয়েছে বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না। তো ওই যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু মেয়েটাকে ডিস্টার্ব করে। এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন এবং ডিস্টার্ব করলে হয় কি মেয়েদের হরমোনাল যে ডিউরেশনটা সেটা কিছুটা চেঞ্জ হয়। চেঞ্জ হলে কিন্তু ওই যে ডিম্বাণু আসার যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু ডিস্টার্ব হয়, এবং এই ডিস্টার্বেন্সের জন্য পিরিয়ডেরও সমস্যা হয়। তো এই জিনিসগুলো একটা মানে সামগ্রিকভাবে কিন্তু ইনফার্টিলিটি পেশেন্ট ম্যানেজ করতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কথা বলতে হয়। তার ইনলসদের সাথে সম্পর্ক কেমন, হাজব্যান্ডের সাথে সম্পর্ক কেমন, পাড়া প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কেমন, সব কিছু কিন্তু আমাদের অ্যাজ এ হোল তুলে আনতে হয়, কারণ মেয়েদের বডি কন্ট্রোল হয় মাথা দিয়ে। মেইন কথা এটা, আমি সবসময় এটা মাথায় রাখি। খুব সুন্দর কথা বলেছেন ম্যাডাম, খুবই সুন্দর কথা বলেছেন। আচ্ছা ম্যাডাম, তাহলে এটা তো আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে তার মানে আমরা বলতে পারি যে মাসিকের মাঝের 10টা দিন আসলে এটা খুবই ভাইটাল একটা পিরিয়ড। এই সময়ে ডিম্বাণুটা ফোটার চান্সটা সবচেয়ে বেশি, এবং এই সময়ে ওনারা মিট যাতে করেন এবং এই সময়টা যাতে মিস না হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি একটু বলছিলাম যে কারণ অনেকে আমাদের দেশে বিশেষ করে যে কিংবা উপমহাদেশেও যে শুধুমাত্র নারীকেই আসলে দায়ী করা হয় যে বন্ধ্যাত্বের বিষয় হিসেবে, এই বিষয়ে ম্যাডাম আপনি কি বলবেন? আচ্ছা, এটা তো শুধু কি নারী দায়ী? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন মেডিকেলে পড়তাম, সে অনেক আগে, মেডিকেল পাস করেছে 30-35 বছর হয়ে গেছে, তখন কিন্তু আমরা মেডিকেল কলেজে দেখতাম, আমরা যখন আউটডোরে বসতাম অথবা চেম্বারে, এক লোক 10টা বিয়ে করছে, 6টা বিয়ে করছে। কেন? কারণ প্রথম বউয়ের বাচ্চা হচ্ছে না, এরকম করে করে 4-5টা বিয়ে করছে সে। কিন্তু তাকে যে টেস্টগুলো দেওয়া হয় সে কিন্তু কোনোটাই করে না। একটা সাধারণ কমন একটা যে সেন্স পুরুষ লোকের মধ্যে কাজ করে, আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমাম, যে সে যেহেতু কনজুগাল লাইফ, মানে আমি ভালো বাংলাই বলি, সে যেহেতু তার ওয়াইফের সাথে থাকতে পারছে, তার কোনো প্রবলেম হচ্ছে না, সে ধরেই নিচ্ছে আমি তো থাকতেই পারছি, আমার তো কোনো প্রবলেম নাই, তাহলে কেন ডক্টর বলবে আমাকে টেস্ট করতে? বাট ওইটা কিন্তু সব কিছু না। হ্যাঁ, একটা পুরুষের পুরুষত্ব নিয়ে কিন্তু আমি প্রশ্ন করছি না, আমি প্রশ্ন করছি তার সুস্থতা নিয়ে। এই জিনিসটার মধ্যে একটা গ্যাপ হয়ে যায়। ইভেন আমি অনেক শিক্ষিত লোকের মধ্যে দেখেছি, যখন তাকে টেস্ট দেওয়া হয় তখন সে বলে না আমার তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সে ফ্রিকোয়েন্সি কভার সপ্তাহে সেটাও বলছে, হি ক্যান ডু অ্যান্ড এনাফ, স্ট্রং এনাফ, সে জিম করছে, এক্সারসাইজ করছে, ফুটবল খেলছে, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো ওইটা কিন্তু আসলে প্যারামিটার না। ফিজিক্যালি স্ট্রং থাকা আর ইনফার্টিলিটি দুটো টোটালি ডিফারেন্ট জিনিস, অনেকগুলা কজ থাকে। তো সেটা মনে রাখতে হবে। আসলে ফিজিক্যালি স্ট্রেংথ সবকিছু ঠিক আছে, মানে আমার কোনো প্রবলেম নেই, এটা বলা ঠিক না। আমরা একদম গ্রস একটা লাইনে যদি আসি, 100% যদি ধরি ফার্টিলিটির ব্যাপারটা, তা আমরা ধরি যে 40% একটা মেয়ের জন্য হচ্ছে না বেবি, আর 40% হচ্ছে ছেলের জন্য, তাহলে কতগুলো ইকুয়াল? তো হ্যাঁ, 80% প্রায় কিন্তু ইকুয়াল। আর 10% হচ্ছে যে দুজনেরই কিছু
উইকনেস থাকে, যেটা দুইটা মিলে হচ্ছে না। আর 10% হচ্ছে ইডিওপ্যাথিক, যেটা আমরা জানতেও পারি না, আমরা বুঝতেও পারি না। তাহলে আমি যে 50% অন্ধকারে থেকে যে আমি ট্রিটমেন্টটা করব, এটা কিন্তু একটা মানে আমার জন্য ডক্টর হিসেবে আমি বলি যে আপনি যদি টেস্ট না করেন তাহলে ডাক্তার হিসেবে এটা আমার ফেইলিউর, আমি আপনাকে চিকিৎসা করতে পারবো না। কারণ আমি ওরকম ডক্টর হতে চাই না যে রোগীকে আমি এক গাদা মেডিসিন দিব কিন্তু রোগীর কাজ হবে না, আপনাকে এটা করতে হবে। তো সেই জিনিসটা ওদের কাছে পৌঁছে দেওয়া। আমার মনে হয় আগের চেয়ে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? টিভি মিডিয়া আছে, মিডিয়া পার্সনরা কথা বলছে, আমরাও এখানে এসে কথা বলতে পারছি, একটা প্ল্যাটফর্ম আছে, এই জন্য অনেকে জানতে পারছে। তো সেই জিনিসটা কিন্তু এখন অনেক কমে আসছে। তবে এটা সত্যি যে দুজনেরই কিন্তু 50-50 পার্টনারশিপ আছে এখানে, একজনকে বাদ দিয়ে কিন্তু আরেকজনকে আমরা দোষ দিতে পারি না। ঠিক আছে, জি, খুব সুন্দর বলছিলেন ম্যাডাম। আচ্ছা, তাহলে ম্যাডাম এই যে আমরা কি দেখছি যে মানে আগে তো অনেক সন্তান হতো, বাট এখন কি এই বন্ধ্যাত্বের প্রবণতাটা কি বেড়ে গেছে? অর্থাৎ মানে কি কারণে, এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর আছে কিনা, কিংবা পারিপার্শ্বিকতার কোনো কি ব্যাপার আছে কিনা, কি কি কারণে আসলে? আগে অনেক বাচ্চা হতো, এটা একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আগে আমরা দেখেছি মেয়েদের এডুকেশন অনেক কম ছিল, মেয়েরা এত বেশি এডুকেটেড হতো না, ভালো ফ্যামিলি থেকে কিন্তু মেয়েরা বাইরে আসতো না। বাট এখনকার যুগে কিন্তু মেয়েরা বাইরে আসছে, যাদের কোনো অভাব নাই, হ্যাঁ, মাল্টি মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা যদি বলি, বড় বড় বিজনেসম্যান যাদের বাবা, সেই সব মেয়েরাও কিন্তু কাজ করছে। হ্যাঁ, এমন না যে গরিব ঘরের মেয়েরা কাজ করছে। তো অ্যাজ এ হোল মেয়েরা যখন এডুকেটেড হয়ে যায়, তারা তাদের যোগ্যতা বুঝতে পারছে এবং বিভিন্ন জায়গায় যোগ্যতা হিসেবে তারা কিন্তু ঢুকছে। তো একটা জায়গায় যখন মেয়েরা কাজ করতে ঢুকে, তখন তাদের একটা প্ল্যানিংয়ের ব্যাপার চলে আসে। তখন কিন্তু মেয়েরা খুব সহজে বাচ্চা নেয় না, তাদের একটা প্ল্যান থাকে। হ্যাঁ, বিয়ে হলো কিছুদিন পরে, হ্যাঁ, পড়াশোনা শেষ করে। আগে যেটা হতো যে 14-16 বছর হওয়া মানে বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েকে এখন বিয়ে দিতে হবে, সেই যে একটা ইয়ে ছিল, একটা ধারণা ছিল। তখন বিয়ে দিলে, যেহেতু 16-17 বছরে বিয়ে দিত, 20-25 বছর মধ্যে একটা মেয়ের বাচ্চা হয়ে যেত। ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমরা যখন ক্লাস করতাম, পড়াশোনা করতাম, তো আমাদের তো হিস্ট্রি লিখতে হতো না, হিস্ট্রির মধ্যে থাকতো যে রহিমা এইজ হচ্ছে 25 ইয়ার্স, ফ্যামিলি কমপ্লিট, মানে তার বেবি 2টা অথবা 3টা হয়েছে, ফ্যামিলি কমপ্লিট। তো সাথে সাথে আমাদের টিচার হেসে বলতো, আর ডাক্তার মেয়েদের ফ্যামিলি শুরু হয়নি। তো কথা হচ্ছে এটা যে মেয়েরা দেরি করে বাচ্চা নিচ্ছে। তবে এখানে একটা ব্যাপার আছে, ফিজিওলজিক্যাল যে কিছু চেঞ্জ হয়। আমাদের তো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মেয়েদের লাইফের কিছু স্টেজ আছে, হ্যাঁ, পিউবার্টি, তারপরে চাইল্ড বিয়ারিং এজ, তারপরে প্রি মেনোপজ, মেনোপজ, আমাদের কিন্তু কতগুলো স্টেজ আছে। সেই স্টেজের যে সেই চেঞ্জগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। তো যেটা হয়, আমরা বলি 28-এর পরে মেয়েদের ফার্টিলিটি কিন্তু একটু কমতে থাকে। তো এটা খুবই সিম্পল, যেহেতু 28-এর উপর ফার্টিলিটি কমতে থাকে, তখন তার প্রেগনেন্সি নেওয়ার চান্সটাও কিন্তু অনেকটা কমে যায়। সবার কমে তা না, কমে যায়। তার মধ্যে আমরা আসবো আরেকটু বিস্তারিত, একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আমি একটু ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে কে বলছেন, বয়স কত আপনার? আমার জন্য না, মানে এটা জাস্ট মানুষের সচেতনতার জন্য আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ওকে, জি, প্রশ্ন করুন। যাদের মানে বেবি হচ্ছে না, তারা হয় কি একটা সময় মানে ইন্ডিয়ায় চলে যাচ্ছে, পাকিস্তানে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। তো এই চিকিৎসাটা মানে এটা বাংলাদেশে তো সেটা আছে, এবং এটা বাংলাদেশের চিকিৎসাটা কতদূর ফলপ্রসূ হয়, মানে অনেকে ইন্ডিয়ার উপরে বিশ্বাস করে, তো বাংলাদেশের চিকিৎসাটা ফলপ্রসূ কি হয়, আর হচ্ছে বাংলাদেশ এরকম মানে এটা কি দেশের বাইরের দেশে যেরকম খরচ ওরকমই কি বাংলাদেশে খরচ, আর এটা কতটুকু বাংলাদেশে মানে সফল হচ্ছে, এটা একটু জানতে চাই। আচ্ছা, জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী একটা কোশ্চেন। যে ম্যাডাম, আমার মনে হয় ওনার প্রশ্নটা আমি দিয়ে দিই। হ্যাঁ, প্রথমে আমি যেটা বলবো, যারা বিদেশে ট্রিটমেন্ট করতে যাবে তাদেরকে আমরা আটকাতে পারবো না, কারণ তাদের মাইন্ড মেকআপটা অন্যরকম থাকে। আচ্ছা, হ্যাঁ, অনেকে ব্লাড সুগার দেখাতেও বিদেশ চলে যায়। হ্যাঁ, সিম্পল তার যে হাইপার অ্যাসিডিটি প্রবলেম, সিম্পল তার যে ডায়াবেটিস, এসব নিয়েও কিন্তু মানুষ বিদেশে চলে যায়। ওদেরকে কিন্তু আমরা আটকাতে পারবো না। এখন আসি আমাদের দেশের ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন। অবশ্যই আমাদের দেশে ইনফার্টিলিটির যে সর্বোচ্চ যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশে অনেক ভালো।
অনেক ভালো, সাকসেস রেট সবই ভালো। আপনাকে বুঝে শুনে যেতে হবে। হ্যাঁ, জি, কোথায় যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন সেটা যেতে হবে, মানে বুঝে শুনে যেতে হবে। সরকারিও আছে এবং বেসরকারিও, হ্যাঁ, যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো বেসরকারি দুই আছে। প্রতিষ্ঠানে আপনাকে বুঝে যেতে হবে। তবে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস বাইরের দেশে যেমন আমাদের দেশেও কিন্তু তেমনই। হ্যাঁ, সেটা খুব যে সুপার আপনি গেলে আপনাকে বাচ্চা হাতে দিয়ে দিবে তা না। যে প্রসেস সেটা আপনাকে ধৈর্যের সাথে ডাক্তারের সাথে আপনাকে সময় দিতে হবে। আমাদের পেশেন্টদের একটা সমস্যা, আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করি, 25 বছরের উপরে আমি এই প্রফেশনে আছি, আমি এই প্রফেশনে কাজ করছি, আমি যেটা দেখেছি সাধারণত এই ধরনের যে মানে পেশেন্ট যে গ্রুপটা আছে তাদের ধৈর্য খুব কম। আচ্ছা, ধৈর্য কম বলতে আমি বোঝাচ্ছি যে একটা মেয়ের বাচ্চা হওয়ার জন্য আমি যে চেষ্টা করব, সেই চেষ্টার একটা সাইকেল কিন্তু 1 মাস। ঠিক আছে, জি। তো সেখানে আমাকে কিন্তু 6 মাস থেকে 1 বছর তাকে দেখতে হয় কিভাবে একের পর এক মেডিসিন দিয়ে কোনটাতে ভালো কাজ করছে, কোনটাতে ডিম্বাণুটা ভালো আসছে, আমাকে কিন্তু দেখে দেখে হরমোন অ্যানালাইসিস করে দেখতে হয় যে কোনটা কোথায় যাচ্ছে, মনিটরিং এর মধ্যে মনিটরিং রাখতে হয়। কিন্তু হয় কি এই যাদের বাচ্চা হচ্ছে না তারা সবসময় হয় কি এদিক সেদিক খুঁজতে থাকে, মানে যেমন অস্থির যে না আমার বাচ্চা না, আমার বাচ্চা লাগবে। হ্যাঁ, যাদের নাই আসলে তারা বুঝে যে হ্যাঁ যে কতটা আকাঙ্ক্ষিত একটা বাচ্চা। তো এর সাথে ওর সাথে কথা বলে, তো শুনে বলে ওই জায়গায় গিয়েছিলাম আমার হয়েছে, তখন দৌড়ে এসে ওই জায়গায় চলে ওনার যায়। যে খরচেরও একটা ব্যাপার ছিল, তো আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার। শুধু দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবাটিক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানায় নিতে হয়। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আমার বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইল গিয়া বিরাট বড় পয়সাওয়ালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো। কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা করছ না? মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে। খাবারটা পারে কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগা দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নাই।
এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে একটা চাই না খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? সুধী দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবাটিক লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বন্ধ্যাত্ব নিয়ে। আমরা চলুন ফিরে যাই আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। ম্যাডাম, বিরতির আগে আমরা আসলে একজন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে আমাদের এই চিকিৎসা ব্যবস্থা কতটুকু ফলপ্রসূ হয়, অর্থাৎ সফলতা কতটুকু আছে এবং এর খরচ যদি কিরকম হয়। ম্যাডাম, আপনি এটা বলছিলেন। হ্যাঁ, এটাই বলছিলাম যে প্রথম আপনার সেন্টার সিলেক্ট করতে হবে। খরচের ব্যাপারগুলো আসলে সেন্টার টু সেন্টার ভ্যারি করে সব দেশে, শুধু বাংলাদেশে না, সব দেশে। আমি যদি সরকারি হসপিটালের কথা বলি, ওখানে যে খরচ সেটা সবার সাধ্যের মধ্যে সরকারি হসপিটাল, কারণ সরকার আমাদের সেভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা করে দিয়েছেন, সেভাবে সেখানে সে অনুদান দিচ্ছে, বাজেটও আমাদের সেভাবেই থাকে। এই জন্য সরকারি হসপিটালে কিন্তু খরচ অনেক কম। আমি সরকারি হসপিটাল থেকে যদি বাইরে আসি, প্রাইভেটে যাই, তাহলে সেখানে খরচ আমার একটু বেশি হবে, এটা আমাকে বুঝেই যেতে হবে। কারণ প্রাইভেট যারা কাজ করছে, প্রাইভেট যারা হসপিটাল চালাচ্ছে, তাদের কিন্তু প্রাইভেটলি তারাই কিন্তু তাদেরকে স্যালারি দিচ্ছে, সরকার থেকে কোনো অনুদান, কোনো টাকা পয়সা, অথবা যারা কাজ করছে এমপ্লয়িরা তাদের রিটায়ারমেন্টের পরে পেনশন, কিছুর কিন্তু ব্যবস্থা সরকার করছে না। ইভেন ওরা যখন অসুস্থ হচ্ছে তাদের স্বাস্থ্য সেবাও কিন্তু সরকার দিচ্ছে না। তো এই সমস্ত চিন্তা করে প্রাইভেটে কিন্তু খরচ একটু বেশি হবে। তো সেটা সরকারির সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। যাদের প্রাইভেটে ট্রিটমেন্ট করার মতো অ্যাবিলিটি থাকে, এক এক সেন্টারে এক এক রকম, সেটা শুনে যেতে হবে। আবার যদি প্রাইভেট থেকে আমি আরেকটু দূরে যাই, কর্পোরেট হসপিটাল, সেখানে কিন্তু আরেকটু খরচ বেশি। হ্যাঁ, কারণ সেখানে তাদের সেভাবেই মেনটেন করতে হয়। সেখানে হয়তো খরচ যে প্রাইভেটে যেটা হচ্ছে তার ডাবল। তো ওটা নিয়ে কিন্তু ওই এত কথা বলা, এই জন্য আমি ইন্ডিয়া চলে যাব, এটা বললে কিন্তু হবে না। তবে আমি যেটা দেখেছি আমার অনেক লম্বা প্র্যাকটিসের জীবনে, বাইরে কিন্তু আমাদের দেশের থেকে খরচ অনেক বেশি, অনেক বেশি, ডাবল ট্রিপল। আচ্ছা, কেন? কারণ হচ্ছে একটা হচ্ছে তার ট্রিটমেন্ট খরচ, ট্রিটমেন্ট পারপাস, আরেকটা হচ্ছে যে যারা সাধারণত ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছে, তাদের তো কোনো বাড়ি ঘর নাই, তাদের গিয়ে হোটেলে থাকতে হয়, বাইরে খাওয়া দাওয়া করতে হয়। এভাবে যদি আমি কম্পাইল করে দেখতে যাই, বাংলাদেশের চেয়ে বাইরে যারা ট্রিটমেন্ট করে তাদের অনেক খরচ বেশি পড়ে। তো আমার প্রাইভেট প্র্যাকটিস লাইফে আমি তো ইনফার্টিলিটি পেশেন্ট দেখি, পাশাপাশি আমি কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জন। তো অনেক কিছু কিছু পেশেন্ট তো অনেক সময় ছুটে যায় মানে ওরা বাইরে গিয়ে অপারেশন করে আসে। আমি দেখেছি যে আমাদের দেশে আমরা যে টাকায় অপারেশন করছি প্রাইভেটে, তার চেয়ে 5 গুণ বেশি টাকা দিয়ে ওরা বাইরে থেকে অপারেশন করে আসছে, এবং ওখানে কিন্তু কোনো জবাবদিহিতা নাই। কিছু কিছু অপারেশন করে আসে, আমি দেখি যে অনেক কমপ্লিকেশন হয়ে যায়, প্লাস হচ্ছে যেটা হওয়ার সেটা হয়নি, মানে যেটাকে আমরা বলি সাকসেসফুল অপারেশন। সেক্ষেত্রে কিন্তু আপনি ওদেরকে জিজ্ঞেস করতে পারছেন না, বলতে পারছেন না যে আমার এটা কেন হয়নি। হ্যাঁ, এতদিন ধরে করছে, জবাবদিহিতা কিন্তু নাই। কিন্তু আমার মাথায় আসলে আসে না যে আমাদের দেশের লোকজন ডাক্তারদের উপর কেন ট্রাস্ট রাখতে পারে না, পারছেন না, ধৈর্য কেন রাখতে পারে না। ধৈর্যর জায়গাটা খুব ন্যারো আমাদের দেশে, বিশেষ করে এই বন্ধ্যাত্ব চিকিৎসা কিংবা ইনফার্টিলিটি চিকিৎসা আরেকটু বেশি মনে হয় যেটা পরীক্ষা দিতে হয় অ্যাকচুয়ালি। সেটাই তো আমি যেটা বলছিলাম বন্ধ্যাত্ব চিকিৎসা কিছুক্ষণ আগে, যে ধৈর্য থাকে না। 2 মাস ট্রিটমেন্ট নিল, শুনলো যে অমুক জায়গায় একজন গিয়ে সফল হয়েছে, দৌড়ায় আমি সেখানে চলে যাচ্ছি। কিন্তু আমার একটা টাইট্রেশন আছে, টাইট্রেশন যেটা বললাম, আমি যে একটা মেডিসিন দিচ্ছি 1 মাস 2 মাস 3 মাস কেমন কাজ করছে আমি দেখে আমি আরেকটাতে সুইচ করছি। সুইচ করার যে জায়গাটা সেটা কিন্তু আমাকে দিচ্ছে না, সে আরেক জায়গায় চলে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে 2-3 জায়গায় ঘুরে তারপর সে ইন্ডিয়া চলে যাচ্ছে। ইন্ডিয়াতে গিয়ে কিন্তু তখন যেটা ওরা বলছে তুমি হাইয়েস্ট ট্রিটমেন্ট, ওরা কিন্তু সেটাই নিচ্ছে, এবং যত টাকা পারুক সেটা দিয়ে কিন্তু করছে। কিন্তু এই যে
সহানুভূতি অথবা ধৈর্যের যে পরীক্ষাটা বাইরে গিয়ে দিচ্ছে, সেই পরীক্ষাটা যদি আমাদের ডাক্তারদের সাথে দিত, একটু সময় দিত, তাহলে কিন্তু হতো না। দেখা যাচ্ছে যে ম্যাডাম, আমরা এই বিষয়ে আরেকটু আসবো, এখন একটু আজানের বিরতি নিয়েছি। শুধু দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন। হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? গায়ে হাত দিবি না। দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি বলতেছে? দুলাভাই, আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি। কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ, সেটা সেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংস্কার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, ফালাম। ও মা গো মা, হাইরে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসর করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধা রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত, দাঁড়া। দেখ, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। Tiger, recharge yourself. Feel now, Uralda. আপনি যে একটা বউ পাইছেন, লাখ এক। এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আমার বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলবো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকো বাইটস। কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল। তো খাও। আরে না, জানোই তো চকো বাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও। এটা রয়ে গেল তো। কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা খরচ, হ্যাঁ?
আমার মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা করে না কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অল্লাহকে কথা কইস না আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি। রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুল কাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটস এর সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে টাসাইন না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে। তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? এই আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই আপনি ওটা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি? কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ সেটা শেরানি। এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়ে ফেলো। এই বিয়ে সংস্কার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, এটি ফালাম। ফিরে এলাম বিরতির পর। স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। ম্যাডাম, বিরতির আগে আমরা একটু বলছিলাম যে উন্নততর চিকিৎসা কিংবা হাইস্ট লেভেলের যে চিকিৎসা, তো সাধারণত এটাকে আসলে আমরা খুব সাধারণ ভাষায় যে জনগণ যেটা বুঝে সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি, আর আমাদের মেডিকেলের পরিভাষায় আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। তো ম্যাডাম এটার সম্বন্ধে আপনি কি বলবেন? ম্যাডাম এটা যদি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলতেন যে এই জিনিসটা আসলে কি, টেস্ট টিউব বেবিটা আসলে কি? আচ্ছা, আইভিএফ অথবা আমরা এটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন, আর সাধারণ মানুষ আমরা যেটাকে ভালো মতো বুঝি যে টেস্ট টিউব বেবি, যে এটাই খুবই বহুল প্রচলিত আর কি। টেস্ট টিউব বেবি তার মানে ছোট বাচ্চাটা বাইরে তৈরি করা হয়। আচ্ছা, তো আইভিএফ অথবা টেস্ট টিউব বেবি যেটাই বলি না কেন, আমরা বলি যে এটা হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সর্বশেষ চিকিৎসা, সর্বশেষ, এরপর আর কোনো চিকিৎসা আসলে নাই। আমি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এখানে ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্যের প্রয়োজন এই জন্য যে আমাকে আস্তে 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 ট্রিটমেন্টটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। প্রথমে আমি কিন্তু হাই ট্রিটমেন্ট তাকে দিতে পারবো না, স্টেপ বাই স্টেপ আমাকে আগাতে হবে। এক নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমরা তো কিছু ফ্যাক্টর দেখি যে কেন বাচ্চা হচ্ছে না। তো অনেক সময় আমরা পাই যে হয়তো 2টা টিউব বন্ধ, মানে যে ওয়াইফ অথবা ফিমেল পার্টনার থাকে তার 2টা টিউবই বন্ধ, কিন্তু সব কিছু ঠিক আছে, ইউটেরাস ঠিক আছে, তার ডিম্বাণু আসছে, কিন্তু 2টা টিউব বন্ধ, যার ফলে ডিম্বাণু আর শুক্রাণু মিলনের যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা এখানে নাই। আরেকটা কি পাচ্ছি যে হাজব্যান্ডের ব্যাপারে আসি। হাজব্যান্ডের বীর্য, আমরা ছেলেদের একটা টেস্টই সাধারণত প্রথমে করি, সেটা হচ্ছে বীর্য পরীক্ষা, সিমেন অ্যানালাইসিস।
ওইখানে যদি কোনো সমস্যা দেখি যে একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হয়, যে ওই পরিমাণ থাকলে ন্যাচারালি তারা কনসিভ করতে পারবে। অনেক সময় দেখি যে বীর্য আছে বাট ওই পরিমাণ নাই। আচ্ছা। অথবা অনেক সময় এরকমও দেখা যায় যে বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই, কিন্তু যদি আমি টেস্টিস দেখি ছেলেদের যেখানে বীর্যটা তৈরি হয় সেখানে কিন্তু অনেক সময় আমরা পাই যে তৈরি হওয়ার মতো যে উপাদান সেটা আছে। তো আইভিএফ এর সুবিধা এটাই, যদি উপাদান থাকে তাহলে কিন্তু বেবি তৈরি করা যায়। ওখান থেকে যে ওয়াইফ আছে অথবা ফিমেল পার্টনার, তার যদি ওভারিতে ডিম থাকে, সে ডিম অপরিপক্ক হোক পরিপক্ক হোক সেটা কোনো ব্যাপার না, সেটা নিতে পারি আমি। এবং হাজব্যান্ডের যদি টেস্টিসে যদি কোনো ইয়ে পাওয়া যায়, স্পার্মাটিড সেল পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু বাচ্চা তৈরি করা যায়। এটা একটা টেকনোলজি, এবং টেকনোলজি বলেই এটা এত কস্টলি। একটু আগে আমরা কস্ট নিয়ে কথা বলছিলাম, সেটার জন্য আলাদা ল্যাবরেটরি লাগে, ইনকিউবেটর লাগে, আলাদা একটা এনভায়রনমেন্ট লাগে, এরকম একটা রুমের মধ্যে নির্দিষ্ট টেম্পারেচার আমাকে মেনটেন করা লাগে। তো সেগুলো মেনটেন করা কিন্তু রিয়েলি ইট ইজ এক্সপেন্সিভ। এবং যে জিনিসপত্র আমি ইউজ করছি, ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, সেটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো জিনিসটা ওরকমই, দুজনের কাছ থেকে বাচ্চা তৈরি করার যে উপাদান সেটা থাকলেই হলো। একটা স্টেজে এনে আমরা দুটাকে মিলিত করি, মিলিত করার পর একদিন 2 দিন 3 দিন, হ্যাঁ, তখন একটা সেল স্টেজে আসে, যেটা আমরা ভ্রূণ বলি। সেই ভ্রূণটা যখন একটা সেল স্টেজে আসে তখন সেটাকে যে ওয়াইফ থাকে অথবা ফিমেল পার্টনার থাকে তার ইউটেরাসের মধ্যে দিয়ে আসা হয়। এটাই হচ্ছে টেস্ট টিউব। এমব্রায়োটা যে তৈরি করে, মানে বাচ্চাটা তৈরি করে যে ভ্রূণটাকে তৈরি করা হয়। হ্যাঁ, যদি সবার বোঝার জন্য বলি, ভ্রূণ যেটাকে বলি, হ্যাঁ, গাছেরও তো ভ্রূণ থাকে না বীজতলায়, তো ওরকম একটা ভ্রূণ তৈরি করে তারপরে সেই ওয়াইফের মধ্যে সেটা দিয়ে দেওয়া হয়, এটাই টেস্ট টিউব বেবি। তো এইটা কিছু প্রসেস আছে এবং এটা কিন্তু একদিনে হয় না, তাকে 1 মাস সময় দিতে হয়। হ্যাঁ ম্যাডাম, আসছি একটা ফোন কল নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতেছি না। জি দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলছিলাম। জি বলুন, শুনছি আমরা। ম্যাডামও শুনছেন। আমি বিয়ে করছি আজকে প্রায় 10 বছর, বুঝছেন? বিয়ে করেছেন কত বছর? 10 বছর। 10 বছর বিয়ে করছি। জি। কিন্তু আমার বউ আজ পর্যন্ত মিস হয় না। এই 10 বছরে একবারও মিস হয়নি? জি না, একবারও মিস হয়নি। আচ্ছা, বয়স কত? ওয়াইফের বয়স কত? ওয়াইফের বয়স কত? আমার ওয়াইফের বয়স বর্তমান 30। 30? জি। বিয়ের আগে কি মাসিক হতো? না, বিয়ের আগে আর কখনো মাসিক হয়নি। বিয়ের আগেও মাসিক হয়নি? ওনারা কি একসাথে থাকতে পারেন কিনা? আপনারা কি একসাথে থাকতে পারেন? আপনাদের হাজবেন্ড ওয়াইফের? হ্যাঁ, থাকতে পারি, কোনো সমস্যা হয় না, এগুলো কোনো সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা কখনো হয় না। কখনো কোনো ডাক্তার দেখিয়েছেন এই 10 বছরে? এমনি ডাক্তার দেখাইছি, অনেক ওষুধ পানি খাইছি, কিন্তু কাজ হয়নি না। এমনিতে মনে করেন কবিরাজি চিকিৎসা করছি। আচ্ছা, আমি কি বলবো? জি আচ্ছা। জি দর্শক, আমি একটু বলি সুন্দর না, প্রশ্ন করেছেন আপনি, আমাদের সাথেই থাকুন। আপনি যে প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা আসলে আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে যে আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফের গত 10 বছরে মাসিক হয়নি। তো এটা ওয়াইফের বয়স 30 বছর, তার মানে 20 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে। তো এবং আপনি বললেন ম্যাডাম বিয়ের আগেও বোধহয় মাসিক হয়নি। না, সেই তো এখানে কিছু কথা আছে যেটা আমি এখানে বললে আপনি বুঝবেন না, কিছু জটিল জিনিস আছে, কিছু ব্যাপার আছে, মেডিকেল সায়েন্সে কিছু জটিল ব্যাপার আছে। আমরা মানে ফেনোটাইপ, কেডিওটাইপ, এগুলো কিছু ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনি কোথায় গিয়েছেন, কোন ডক্টরের কাছে গিয়েছেন আমি জিজ্ঞেস করব না। তবে সহজ ভাষায় আমরা অনত হয়তো বা পিসিওটাকে একটু আনতে পারি না। পিসিও হলে তো মাসিক হবে, সেটা দেরি করে হবে। কিন্তু এখন আমার ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে যে ওনার ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে কিনা। অনেক সময় ওভারিয়ান ফেলিউর থাকে, স্ট্রিক্ট গোনাডস থাকে, হ্যাঁ, অনেক সময় ক্লাইনফিল্টার সিনড্রোম থাকে, যেখানে ফিমেল থাকে বাট তাদের পিরিয়ড হওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। অনেক সময় জন্মগত মানে ত্রুটি থাকতে পারে, জন্মগত কোনো ব্যাপার থাকতে পারে, হয়তো অ্যাবসেন্ট ইউটেরাস অথবা ওভারি নাই, এরকম অনেক ব্যাপার আছে। এটা একটু জটিল জিনিস। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো ভালো জায়গায় যান, ভালো জায়গা বলতে আমি টার্সিয়ারি বলছি, মেডিকেল কলেজ
অথবা বড় বড় হসপিটাল যে ঢাকা মেডিকেল কলেজ অথবা ভালো কোনো মানে রিনাউন্ড কোনো প্রফেসর প্র্যাকটিস করছে ওইরকম জায়গায় সবগুলো কাগজপত্র নিয়ে আপনার ওয়াইফকে যদি পরীক্ষা করান তাহলে কিন্তু সমস্যাটা বোঝা যাবে। আপনার এই যে দুই একটা কথাতে কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা কিন্তু আছে এবং একটা জটিল কোনো সমস্যা আছে। হ্যাঁ, আপনি যদি ওরকম কোনো জায়গায় যান তাহলে হয়তো ওনাকে পরীক্ষা করার পাশাপাশি ওনার যে টেস্ট রিপোর্টগুলো আছে সেগুলো দেখে আপনাকে একটা কনক্লুশন দেওয়া যাবে। আপনার ওয়াইফের বয়স এখন 30, এখনো কিন্তু বেশি দেরি হয়নি, আপনাকে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আমরা আরেকটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি আকাশ বলতেছিলাম চট্টগ্রাম থেকে। জি জি বলুন। জি, আমার বড় ভাইয়া ও জন্মগতভাবে প্রতিবন্ধী, কিন্তু ওর একটা সমস্যা আছে, ওর মিল্কি ব্যারাম আছে। বাট এই মিল্কি ব্যারামটা মানে একেবারে চলে যাওয়ার জন্য এরকম কোনো চিকিৎসা পদ্ধতি আছে? মৃগী মানে এপিলেপসি আপনার বোনের ভাই। আচ্ছা, বন্ধাত্বের কোনো সমস্যা আছে কি? ও প্রতিবন্ধী বাট ওর মিল্কি ব্যারাম আছে। আচ্ছা, আপনার ভাইয়ের প্রতিবন্ধী এবং এপিলেপসি আছে, এটাকে আমরা এপিলেপসি বলি। এটা আসলে আমরা তো গাইনোকোলজিস্ট, এপিলেপসি চিকিৎসাটা হয় আসলে নিউরোলজি ডিপার্টমেন্টে, যারা নিউরোলজি অথবা নার্ভের বিশেষজ্ঞ। আপনি যে কোনো মেডিকেল কলেজে যাবেন, সেই নার্ভের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আপনি কথা বলেন, অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে। আপনি ওনাকে নিয়ে মেডিকেল কলেজ সেখানে যাবেন, গিয়ে বলবেন নিউরো মেডিসিন দেখাবো, নিউরো মেডিসিন। ওরা কিন্তু এই এপিলেপসি চিকিৎসা করে এবং রোগী কিন্তু ভালো হয়ে যায়। আপনি ওনাকে ওখানেই নিয়ে যান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি জি ম্যাডাম, আমরা বলছিলেন যে মানে ভালো যে টারশিয়ারি যে লেভেল যে হসপিটালগুলো, আমরা বলতে পারি যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আছে, আমাদের সরকারি যে হসপিটালগুলো আছে, মেডিকেল ইউনিভার্সিটি আজকাল বেশ ভালো ভালো জায়গায় হয়েছে, তো সেগুলোতে আমার মনে হয় উন্নততর চিকিৎসা অবশ্যই আছে। আচ্ছা, অবশ্যই আছে। আচ্ছা ম্যাডাম, আরেকটা জানতে চাচ্ছিলাম যে এই যে বলছেন যে মানে আইভিএফ নিয়ে যে আমরা যে কথা বলছি, টেস্ট টিউব বেবি, তো অনেকে এসে প্রশ্ন করে যে এটাতে কি হাজবেন্ড এবং ওয়াইফেরই শুক্রাণু এবং ডিম্বাণু কি নেওয়া হয় কিনা, কিংবা আসলে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে তাদের সাথে আমাদের মানে কতটুকু ডিফারেন্স আছে? এটা কেন হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে আমি বলবো যে এই যে বাইরের দেশে এত পেশেন্ট চলে যাচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস হয়ে গেছে এখন। হ্যাঁ, আচ্ছা, তো বিজনেস হয়েছে বলে আসছি। আরেকটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি বলছি হচ্ছে ফারজানা। জি ফারজানা, বলুন। আমি রাজশাহী থেকে বলছি। বয়স কত? আমার বয়স হচ্ছে 32 বছর। জি বলুন। বয়স 32 বছর। জি, 32 বছর বয়স আপনার। সমস্যা বলেন। সমস্যা বলেন। ম্যাম, আমার 10 বছর হলো বিয়ে হয়েছে। আমার 2 বছরের মাথায় একটা বেবি কনসেপ্ট করছিল। সেই বেবিটা হয়ে 3 দিনের মাথায় মারা গেছে। মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় বাবু 4 বছর পরে কনসেপ্ট করে 5 মাসে বাবুটা নষ্ট হয়ে গেছে। তারপর থেকে এখন আর বাবু হচ্ছে না আমার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আর কিছু কোশ্চেন করবেন? আপনার কি সব ডাক্তার বলছে যে মানে পরীক্ষা টেস্ট সব করা হয়ে গেছে, কিন্তু বলছে যে সার্ভিস নেপথিয়ান সিস্ট এরকম কিছু আছে, কথা বলছে। সার্ভিক্স এ নেপথিয়ান সিস্ট আছে, আর কোনো সমস্যা পাইনি। আর ম্যাম আমার মানে বলছে যে প্রস্রাবে সুগার যায়, কিন্তু ধরা পড়ে না এটা। পেশাবে সুগার যায়, কিন্তু শরীর এখন দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। ট্রিটমেন্টের উপরেই আছে আমি এখন। আচ্ছা, যে দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা, উনি যে বললো প্রথম বাচ্চাটা হওয়ার পরে মারা গেছে। হ্যাঁ, 3 দিনের মাথায় মারা গেছে। তার মানে ওনার ডেলিভারি প্রসেস কি ছিল আমি জানি না। অনেক সময় যেটা হয় যে মিসম্যানেজমেন্ট ডিউরিং লেবার প্রসেস হতে পারে, অথবা কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থাকতে পারে, যেমন হার্ট ডিজিজ থাকতে পারে। অনেক সময় গেলে কিন্তু ডায়াগনোসিস হয় না। আমাদের ঢাকা শহরে আমরা প্র্যাকটিস করি, আমাদের টেকনোলজি আছে, ইকো কার্ডিওগ্রাফি সব কিছু আছে, বাচ্চাদের আমরা ধরতে পারি। বাট গ্রাম দেশে অথবা একটু পেরিফেরিতে যে সমস্ত বাচ্চারা হয়ে মারা যায় 3-4 দিনের মাথায়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস হয় না। হার্টের ডিফেক্ট থাকতে পারে, অনেক ধরনের ডিফেক্ট থাকতে পারে। মানে 5 মাসে একটা অ্যাবর্শন হয়েছে 5 মাসে।
5 মাসে অ্যাবর্শন এটাকে আমরা মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন বলি। তো সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমরা হরমোনাল কিছু প্রবলেম দেখি এবং ডায়াবেটিস ইজ অ্যানাদার কজ। উনি কিন্তু বলেছে সুগার যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ধরা পড়ে না। তার মানে কি ইউরিনে সুগার যাওয়া মানেই কিন্তু ডায়াবেটিস ধরা পড়ে না। এটা হয়তো উনি টেস্ট করেনি ঠিক মতো, অথবা ওরকম জায়গায় যায়নি, সিরিয়াসলি কিছু দেখেন, ওটা করতে হবে। এছাড়াও আরো কিছু আছে, যেমন লুপাস আছে, তারপর অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে, আরো কিছু মেয়েদের কিছু ক্রনিক ডিজিজ আছে। আরেকটা ফোন কল নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। উনি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম পান না, আর নাম পান না বয়স? জি, বয়স ধরেন 40-42 হবে। আচ্ছা, জি 40-42। জি, এখন মানে আমি পেশাব করলে পেশাবের রাস্তা চলে যায়, গিয়া 12-13 বছর হইব। আচ্ছা, 12-13 বছর ধরে আপনার এই সমস্যা? জি, হেয়ারা আমাদের নোয়াখালীতে অনেক ডাক্তার দেখাইছি, আমি ভালোই হই না। তারপরে ঢাকা গেছি, আজকে ধরেন 10 দিন আগে ঢাকা গেছি, আবার 10 দিন পরে ঢাকা গেছি। ডাক্তাররা বলছে 10 দিন পরে ঢাকা যাইতো। এখন যে আপনার এখন আমাদেরকে কাছে কি জানতে চাচ্ছেন, যে আপনার এই পেশাবে জ্বালা পড়া এটা সমস্যা সমাধানের জন্য, নাকি আরো কিছু আছে, আর অন্য কোনো সমস্যা আছে কি? না, শুধু এই জ্বালা পড়া পুরানি যন্ত্রণা করে। আর এখন 8-9 মাস চাইলে ধরে ফুলে দেয়, শুধু পেশাবের রাস্তা ফুলে যায়। আচ্ছা, আপনার বাচ্চা কয়টা? 4টা। আচ্ছা, মাসিকের রাস্তা দিয়ে কি কিছু নেমে এসছে বলে কি মনে হচ্ছে কিনা? ভারী ভারী লাগে কিনা? না। আচ্ছা, জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। আচ্ছা ম্যাডাম, ওনার উত্তরটা দিয়ে দিই। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে মেয়েদের প্রস্রাবের কিছু সমস্যা থাকে। হ্যাঁ, ওরা যেহেতু সবগুলো নর্মাল ডেলিভারি, অনেক সময় নর্মাল ডেলিভারিতে কিন্তু ব্লাডারটাও নেমে আসে, তো বোঝা যায় না, অনেক সময় বুঝতে পারে না। তো এটা একটু টেস্ট করতে হয়। আমরা আলট্রাসাউন্ড করে একটা টেস্ট করি, যেটাকে পিভিআর বলা হয়, মানে ইউরিন করার পরে কতটুকু ইউরিন বাকি থাকে। হ্যাঁ, তো ওগুলা আমি জানি না উনি দেখেছে কিনা, যেহেতু ওনার সব পেপারসগুলো আমার কাছে না। ঢাকায় আসলে যে সব জায়গায় সবকিছু হবে এমন তো না। হ্যাঁ, তো যেটা বললাম, বিদেশে আমি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করলাম অথবা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করলাম, আমি কোন হসপিটালে ট্রিটমেন্ট করছি সেটাও আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমার ইন্ডিয়ার সবচেয়ে খারাপ যে সেন্টার, সেটার চেয়ে নিশ্চয়ই আমি খারাপ না, সেটা হচ্ছে নিশ্চয়ই আমার বাংলাদেশের ট্রিটমেন্ট খারাপ না, সেটাও কিন্তু আমাকে দেখতে হবে আমি কোথায় ট্রিটমেন্ট নিচ্ছি। দেশ চেঞ্জ করলাম মানে আমি ট্রিটমেন্ট ফ্যাসিলিটি একদম হাইয়েস্ট পাবো, সেটাও কিন্তু না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই এটা আছে, আমার ফ্যামিলিতে এরকম হয়েছে। বাইরের ট্রিটমেন্ট এত বাজে জায়গায় নিয়েছে যে বাংলাদেশে তার চেয়ে অনেক ভালো ট্রিটমেন্ট ছিল, অবশ্য বাধ্য হয়েই নিয়েছে আর কি। যাই হোক, এগুলো গল্প অনেক বড়, বলবো না। সেটা হচ্ছে যে ওনার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, ওনার ব্লাডার সিস্টোসিল আছে কিনা ওটা আমাকে দেখতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে ওনার ডায়াবেটিস আছে কিনা। 3 নম্বর হচ্ছে যে কিছু পার্সোনালিটির প্রবলেম থাকে, যেমন ইউরিনেটে দেরি করে করা। হ্যাঁ, হয়তো উজু করেছে, নামাজ পড়েছে, আরেকটা নামাজ পর্যন্ত উজুটা ধরে রাখা। এটা কিন্তু এটা হাসির কথা না, বদনাম না। আমি যেহেতু পেশেন্ট দেখে আমি জানি। হ্যাঁ, সে জোহরের নামাজ পড়ছে, এটা দিয়ে আসরও পড়তে চায়, আসর পড়ার পর মানে সে মাগরিবটাও পড়তে চায়। এরকম করে হয় কি, ইউরিনটা সে চেপে রাখতে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে ক্রনিক সিস্টাইটিস হয়ে যায়। মানে ইউরিনের থলিটা সবসময় ফুল থাকে, ঠিক হয়ে যায়, এবং এদের কিন্তু সারা জীবনই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেরও ভুগে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিতে এটা হাইয়েস্ট হয়, আবার প্রেগনেন্সি চলে গেলে কমে যায়, বাট চলে যায় না। এমনও পেশেন্ট পেয়েছি আমি, যে সিম্পল হাজবেন্ডের সাথে থাকার পরেও ইউরিনারি ইনফেকশনের অ্যাকিউট হয়ে যায়। হ্যাঁ, তো এগুলা কিছু স্পেসিফিক পার্সোনালিটি আছে, তাদের এটা হয়। আমরা জিজ্ঞেস করলে একদম পুরা খাপে সবকিছু পড়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে, যখনই ইউরিন পায় তখনই ইউরিন করে ফেলতে হবে। কোথাও গেছে ওইখান থেকে ফিরে এসে আবার ইউরিন করবে তা না, যদি রাস্তায় অথবা অ্যাভেলেবল জায়গা থাকে তাহলে অবশ্যই করে ফেলতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা যাবে না, সেটাই হয়। আর যদি থাকে পিভিআর বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পিভিআর কমানোরও কিছু মেডিসিন আছে, নার্ভের কিছু মেডিসিন আছে, ওটা আমরা দেই। মোট কথা, ওনাকে আমি না দেখে আসলে কিছু বলতে পারছি না, যদি দেখতে পারতাম তাহলে ভালো হতো। আর এজ যেহেতু 40+, এখন কিন্তু হরমোন কমছে, এবং মেইনলি হরমোন কমলে প্রথমে যে ইফেক্টটা হয় সেটা হচ্ছে মেয়েদের জেনিটাল ট্র্যাক্টে, এবং ওটা কিন্তু পার্ট অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। ম্যাডাম, আরেকটা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
কাঞ্চন রত্ন গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। আমার বয়স 35, আমার 3 বছর বিয়ে হয়েছে। তো প্রথম বছরেই বাচ্চা কনসেপ্ট করে 8 মাসের সময় বাবু পেটেই মারা যায়। আচ্ছা। ওই সময় আমার মানে পরে বলছে যে প্রিয়াক্লামশিয়া চলে আসছিল। আচ্ছা, মানে প্রিয়াক্লামশিয়ার জন্য আপনার বাচ্চাটা মারা গেছে পেটে। তারপরে ওই 8 মাসের সময় তো পেটে বাচ্চা মারা যায়। জি। তারপরে হচ্ছে এই যে গত ফেব্রুয়ারিতে 3 মাসের সময় আবার বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে। আচ্ছা। এরপরে ওই পরের মাসে আবার কনসেপ্ট করে 2 মাসের সময় আবার মানে বাবু অ্যাবর্শন হয়ে গেছে। তার মানে আপনার একটা বাচ্চা পেটে মারা গেছে আর 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, একটা 2 মাস আর একটা 3 মাসে। আচ্ছা, এখন আপনি আবার বাচ্চার জন্য চেষ্টা করছেন কি? এখন চাচ্ছি, কিন্তু আমি আসলে সাজেশন চাচ্ছিলাম যে ডাক্তাররা বলতেছে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, হাজবেন্ড কি কাজিন নাকি? এখন আমার আচ্ছা, যে দর্শক ম্যাডাম জিজ্ঞেস করেছেন যে আপনার হাজবেন্ড কি, আপনারা কি কাজিন কিনা, মানে গোষ্ঠীর মধ্যে? না, সে আমার কাজিন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দর্শক সুন্দর প্রশ্ন করেছেন, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা ম্যাডাম, ওনার প্রশ্ন এবং আগের আরেকজনের প্রশ্ন যে একই রকম, তো আমরা একসাথে উত্তরটা দিয়ে দিচ্ছি। এটা আসলে ছোট করে উত্তরটা দিয়ে দিচ্ছি। ওনাকে যেটা বলতে ওনার ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি, হ্যাঁ ব্যাড। তো ব্যাড এই ক্ষেত্রে যে বাচ্চাটা মারা গেছে, পেটেই মারা গেছে, তো পেটে মারা যাওয়ার কিছু কারণ অবশ্যই আছে। হ্যাঁ, আমরা প্রথমেই বলি যে যতগুলো প্রেগনেন্সি হয় তার মধ্যে 50% কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন থাকে। আমরা কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। যে সমস্ত ম্যালফরমেশন অথবা অ্যাবনর্মালিটি কম্প্যাটেবল উইথ লাইফ, সেগুলা কিন্তু প্রেগনেন্সি হিসেবে আমরা দেখি, বাকিগুলো দেখি না। তো কম্প্যাটেবল উইথ লাইফ মানে কতদিন কম্প্যাটেবল? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এরকম কম্প্যাটেবিলিটি আছে। কিছু বাচ্চা 5 মাস পর্যন্ত বেঁচে থাকে, কিছু বাচ্চা লাইফ জন্মায় কিন্তু পরে মারা যায়। হ্যাঁ, তো সেরকম কিছু হতে পারে। এবং তার সাথে ওনার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা দেখে নিতে হবে, ডায়াবেটিসের কোনো প্রবলেম আছে কিনা দেখে নিতে হবে, এবং সর্বোপরি উনি কিন্তু এল্ডারলি মাদার, 35 বিয়ে হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। আমার অ্যাডভাইস হবে ওনার জন্য যে আপনি ঢাকায় এসে ভালো একটা সেন্টারে প্রথমে হেলথ চেক আপ করিয়ে নিন। আর যাদের এরকম বেশি 2-3-4টার বেশি বাচ্চা নষ্ট হয়, আমরা তাদেরকে জেনেটিক কাউন্সেলিং করতে বলি। জেনেটিক কাউন্সেলিং মা এবং বাবা দুজনেরই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে মা এবং বাবার জেনেটিক যে মেকআপ সেটা অ্যাডজাস্ট হয় না, এবং সেই কাপড়ে কিন্তু বাচ্চাও কখনো অ্যালাইভ হবে না। তো এই জিনিসগুলো একটু জটিল, শুনলে মনে হয় যে উনি কী বলছে। হ্যাঁ, জটিল জিনিস, সবসময় সবাই এগুলো জানতেও পারে না এবং এগুলো কমন না। এই জন্য আপনাদের দুজনেরই উচিত হবে ভালো একটা সেন্টারে এসে দুজনের হেলথ চেক আপ করানো, এবং সম্ভব হলে জেনেটিক কাউন্সেলিং করার পরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা বাচ্চা নেবেন কিনা। জি, ধন্যবাদ। আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি সুমাইয়া, আপনার বয়স? আমার বয়স 39। 39, জি বলুন। আমার 6 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা আরো 6 বছর আগে, আমার 6-7 বছর আগে আমার বিয়ে হয়েছে। অনেকদিন ট্রাই করার পর আমার পিসিওএস ছিল, তো ওটা ল্যাপারোস্কোপি করার পর আমার এই বাচ্চাটা হয়। তো ওইটা ল্যাপারোস্কোপি করার 1 বছরের মধ্যে কনসিভ করে। তো এখন আমি আমার বাচ্চা নিতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। এখন কি আমাকে আবার আগের কাছে যেতে হবে, নাকি এমনি আমি নর্মালি ট্রাই করবো, না কি করবো? আচ্ছা, জি দর্শক খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি সাথে আমাদের থাকেন। আপনি বলেছেন ছোট করে একটু ওনার, হ্যাঁ আপনি বলেছেন যে আপনার প্রথম বাচ্চাটা হওয়ার আগে পিসিওএস ছিল। আমার প্রশ্ন, আপনার বডি ওয়েট এখন কত? আমি জানি না, বডি ওয়েটটা ইম্পর্টেন্ট। আপনার বয়সও কিন্তু 39 কিন্তু ফার্টিলিটি অনেক কমে যায়। তো আপনার বডি ওয়েট যদি ঠিক থাকে, আপনি 39-এও বেবি নিতে পারবেন, অসুবিধা নাই। যেহেতু পিসিওর প্রবলেম ছিল এবং চেষ্টা করেছেন, আপনি সময় একদম নষ্ট না করে কালকে আপনি কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে দেখা করে সেভাবে ব্যবস্থা নেন। যেহেতু বাচ্চা একটা হয়েছে, আপনার হবে, আপনার সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে একটা প্রবলেম, আর আপনার ওয়েট আমি জানি না, পিসিওর কি স্ট্যাটাস সেটাও আমি জানি না। সেইটা যদি ঠিক থাকে আপনি বেবি নিতে পারবেন, নট দ্যাট যে আপনাকে আবার ল্যাপারোস্কোপি করতে হবে। ধন্যবাদ, খুব সুন্দর করে ওনার প্রশ্নের উত্তর দিলেন ম্যাডাম। আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ গ্লোব টিভিকে আমাকে এরকম একটা অনুষ্ঠানে ডাকার জন্য। আমি সবসময়, আমার ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানে আসতে, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে যত মানুষকে মেসেজ দেওয়া যায় এর কিন্তু কোনো বিকল্প নেই। এবং সবসময় আমি চাই যে আমার একটা কথাতে একটা মানুষের যদি উপকার হয়, আমার মানে ভালো লাগবে। ডাক্তার হিসাবে আমার সেখানেই সার্থকতা। ধন্যবাদ। জি,
শুধু দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, গ্লোবাল টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।